দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা। এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই। তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন। তবে কোথায় গেছেন তা স্পষ্ট নয়। ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। যে শেখ হাসিনার কথাই অবশেষে সত্যি হলো। শেখ হাসিনা যা বলছিল তাই সঠিক ছিল। এবার বড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থায়, যা অতীতের 12টি সংসদ নির্বাচনের শাসন আমলের চেয়ে ভিন্ন হবে। ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে। নাহিদ ইসলাম বলছিলেন যে ১/১১ সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের পরিকল্পনা। এই মুহূর্তে ক্ষমতালোভী জঙ্গি সর্দার খুনি ইউনূস নতুন করে ষড়যন্ত্রে মেতেছেন। তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সেখানে তার 100% অনুগত একজন জামাতি লেফটেন্যান্ট জেনারেলকে সেনাপ্রধান করতে চাইছেন। 2025 সনের রাজনীতি কি করে জটিল হতে পারে এবং 2025 সনে কেন আমরা আগের যে 1/11 তার চেয়ে ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের সমন্বয়করা সবাই পালিয়েছে, এমন মন্তব্য উঠে আসে অনলাইনের মাধ্যমে। তবে এই অনলাইনে চলে যাওয়া যে ভাইরাল সেই ভিডিওটি, এটি আসলে কে বা কারা এই ভিডিওটি প্রথম আপলোড করেছেন, এমন মন্তব্য উঠে আসে সবার কাছ থেকেই। তবে এদিকে বলছে সমন্বয়করা সবাই চলে যাওয়ার পরে বাংলাদেশে বর্তমান ডক্টর ইউনূস পদত্যাগ করছে, এই গুজবটি ছড়িয়েছে বিভিন্ন যে যুব দলের নেতারা আছেন তারাই, ছাত্র দলের নেতারা আছেন তারাই করেছেন এমন মন্তব্য বলছেন। তবে কতটুকু সত্যতা, চলুন আপনাদেরকে আমি কিছু তথ্য দেই। ইতিমধ্যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা একটি আহ্বান জানিয়েছে যে গোটা বাংলাদেশে তারা একটি আন্দোলন ডাক ইতিমধ্যে তারা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। এটি আপনার সালাউদ্দিন ভাই নিশ্চিত করেছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ঘুরে যাচ্ছে বাংলার রাজনীতির মোড়? তাহলে কি অবশেষে সেই শেখ হাসিনার কথাই সত্য হলো? এমনটাও তো হতে পারে যে শেখ হাসিনা উনি নিজে থেকেই এই সকল কিছুর সেট দিয়ে উনি ভারতে চলে গেছে শুধু দেখার জন্য আসলে এদেশের শত্রু কারা। বা শেখ হাসিনা যে এই কথাটা বলেছে যে এটা কিন্তু কোটা আন্দোলন না, এখানে আপনার শত্রুরা প্রবেশ করেছে, ছাত্রদেরকে তারা হত্যা করবে, এটি কিন্তু শেখ হাসিনা নিজের মুখের কথা ছিল। তাহলে শেখ হাসিনা কোথায় আপনার হত্যার নির্দেশ দিয়েছে? কোথাও দিয়েছে? কোথাও তো দেয়নি। এরকম কিন্তু রেকর্ড বা এরকম কিন্তু প্রমাণ এখনও পর্যন্ত কিন্তু কেউ দেখাতে পারেনি যে শেখ হাসিনার নির্দেশে আপনার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে যে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত যে মামলাগুলো হয়েছে, এগুলো আপনার ইতিমধ্যে মামলাগুলো তুলে নেওয়ার জন্য কিন্তু আইন উপদেষ্টা বলেছে আসিফ নজরুল। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে শেখ হাসিনার কথাটাই অবশেষে সত্যি হলো, যে আসলে এই বাংলাদেশে আপনার গণ অভ্যুত্থান বলি যাই বলি এদেশে কিছুই হয়নি, শুধু আপনার শেখ হাসিনা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্যই উনি আপনার শুধু পদত্যাগের বান করে উনি ভারতে চলে গেছেন। একজন সাংবাদিক ইতিমধ্যে বলেই ফেলেছেন যে আপনি কি মনে করেন শেখ হাসিনা ভারতে চলে গেছে, আসার রাস্তা ক্লিয়ার করে তারপরেই সে চলে গেছে? এগুলো আসলে রহস্যময় গেরা কিছু কথা যখন আমরা শুনি তখন আসলে আমরা এগুলো বুঝতে পারি যে আসলে শেখ হাসিনা কেন ওই সময় বারবার বলেছিল। শেখ হাসিনা তো এটাও বলেছে যে কোমলমতি শিক্ষার্থীদেরকে তারা ইতিমধ্যে ব্যবহার করতেছে। ডিবি প্রধান হারুনও বলেছিল যে আপনার ইউনূস বাংলাদেশে ইউনূসকে তার প্রধান উপদেষ্টা বানাতে চায়। এরকম অনেক তথ্যই কিন্তু আগে ফাঁস হয়েছে। ব্যারিস্টার সুমন বলেছে যে তোমরা ক্ষমতা নিয়ে কাকে দিবা, কার হাতে দিবা, এটাও কিন্তু তার আগেই জানতো যে এরকম একটি প্ল্যান ইতিমধ্যে বাংলাদেশে হয়েছে। এগুলোর আভাস কিন্তু তারা আগে পেয়েছিল। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে এই দেশকে নিয়ে কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে, যা কিনা আমরা সাধারণ জনগণ যারা রয়েছে দেশের তারা সেটি বুঝতে পারেনি। হয়তো অনেক দিন পর বা কয়েক মাস পর তারা সেটি বুঝতে সক্ষম হয়েছে। আপনি ধরেই নিতে পারেন যে ইতিমধ্যে উপদেষ্টারা আস্তে আস্তে সব পালাবে। তারা ইতিমধ্যে এক একজন 1000-2000 কোটি টাকার মালিক ইতিমধ্যে তারা হয়ে গেছে, এবং কি তারা বিদেশে গিয়ে আরাম আয়েসে তারা তাদের জীবনযাপন তারা উপভোগ করবে, এবং কি তারা হিউজ পরিমাণের অর্থ বাংলাদেশ থেকে তারা পাচার করে ইতিমধ্যে নিয়ে গেছে, এবং কি তারা এই টাকা দিয়ে তাদের পরিবার সহ তারা মোটামুটি তাদের আজীবন তার মৃত্যুর আগ পর্যন্ত চলার মতন যেই অর্থের প্রয়োজন সেগুলো তারা ইতিমধ্যে এই 5 মাসে তারা ইনকাম করে ফেলছে। এখন যদি তারা
বিশ্বের উন্নত যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা স্থায়ীভাবে বসবাস করতে পারবে। কিন্তু দিন শেষে কারা আপনার হবে? এদেশের সাধারণ জনগণ। তাদের পকেট কেটে ইতিমধ্যে টাকা নেওয়া হয়েছে ব্যাড ট্যাক্সের নাম দিয়ে, এবং কি যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারাও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। তাদেরকে 10টি টাকা সহযোগিতাও দেওয়া হয়নি, প্লাস তাদের নামে যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেখান থেকেও কিন্তু তাদেরকে কিন্তু অর্থ দেওয়া হয়নি। তার মানে সার্জিস মলম বিক্রেতা সে ইতিমধ্যে আপনার পদত্যাগী করে ফেলছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আসলে তারা ইতিমধ্যে পালানোর যে রাস্তা তারা সেগুলো আপনার তৈরি করতেছে। তারা ইতিমধ্যে জানে যে এই দেশে কি হবে এবং কি আগামীতে কি হবে এটাও তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে। তার মানে তারা যে এই রাষ্ট্রের শত্রু, দেশের জনগণের শত্রু, রাষ্ট্রের শত্রু, তারাও ইতিমধ্যে সেটি খেয়ে ফেলেছে যে আমরা আর আমাদের রক্ষা নাই, কারণ আমাদেরকে বাঁকতেই হবে, মানে পালাইতেই হবে, নাইলে এছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা নেই। আপনি দেখতে থাকেন সামনে কি হয়। অনেকগুলো দেখবেন ইতিমধ্যে পালিয়ে গেছে, সামনে দেখবেন আরও অনেকগুলো পালাবে বাংলাদেশ থেকে। তখনই বুঝতে পারবেন যে তারা কত বড় বাটপার এবং কি টাউট ছিল। এদেশের মানুষের মন নিয়ে তারা চিনিমিনি খেলছে, জনগণের আপনার ইমোশনকে তারা কাজে লাগিয়ে তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলো সামনে দেখেন না কি হয়, তাইলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনার কথাই অবশেষে সত্যি হলো। শেখ হাসিনা যা বলছিল তাই সঠিক ছিল। ইউনূস নতুন করে ষড়যন্ত্রে মেতেছেন। তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সেখানে তার 100% অনুগত একজন জামাতি লেফটেন্যান্ট জেনারেলকে সেনাপ্রধান করতে চাইছেন। তিনি দেখেছেন যে অনেক বিষয় জেনারেল ওয়াকার তার প্রতি শতভাগ অনুগত নয়। যেমন জেনারেল ওয়াকার চাইছেন একটা দ্রুত নির্বাচন দেশে হোক। জেনারেল ওয়াকার চাইছেন ভারতের সাথে আমরা যেন কোনো রকমের সংঘাতে না জড়াই। এটি ডক্টর ইউনূসের পছন্দ নয়। ডক্টর ইউনূস এই মুহূর্তে নির্বাচন চান না। মুখে তিনি যাই বলেন, তিনি চান তার যতদিন ইচ্ছা তিনি ক্ষমতায় থাকবেন। এই যে যতদিন ইচ্ছে ক্ষমতায় থাকবেন, এর কারণে তার একটি শতভাগ অনুগত সেনা প্রধান দরকার, যেটা জেনারেল ওয়াকার থাকলে সম্ভব হচ্ছে না। এই জন্য তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তাকে সেনাপ্রধান করতে চাইছেন। কে এই ফয়জুর রহমান? এই ফয়জুর রহমানের শ্বশুর হল জামাতের সক্রিয় নেতা এবং ফয়জুর রহমান নিজেও জামাতপন্থী। কেন তাকে সেনাবাহিনীতে এই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং সে মেজর জেনারেল। এদিকে অনেকেই চ্যালেঞ্জ করে বসেছেন যে বাস্তবে কি সার্জিস আলম, হাসনাত, এরা আসিফ নজরুল এরা আসেও কি চলে গেছেন, নাকি বর্তমানে এই সমস্ত ছাত্রদল, যুবলীগ এবং বিভিন্ন যারা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা আছেন তারা এভাবে গুজব ছড়াচ্ছেন, এমন প্রশ্ন উঠে এসেছে। তবে এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ করে নিতে বিভিন্নভাবে ভিডিও তৈরি করা হচ্ছে। তবে বাংলাদেশে এমন সিচুয়েশনে পড়লে কতটা মানে মূল কাহিনীতে চলে আসে এবং মূল বাস্তবতা প্রমাণ করে, এবং তাদেরকে এই সমন্বয়কদেরকে নিয়ে এতটা জলঘোলা করছে কারা, এমন প্রশ্নে উঠে আসে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষ থেকেই তাদেরকে এই পরিস্থিতিতে ফেলতে চাচ্ছে। ছিল শেখ হাসিনা সরকারের আমলেই। সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে সাবেক সেনা প্রধানের বিভিন্ন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করেছিল এই ফয়জুর রহমান। সুতরাং সাবেক সেনা প্রধান অনেকটা দায়িত্ব নিয়ে সেই সময়ে সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই ফয়েজকে মেজর জেনারেল করেছিল এবং আজকে তার ফল ভোগ করতে হচ্ছে সারা দেশবাসীকে। ইউনূস তার এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য আইএসআই এর 4 জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বাংলাদেশে এনেছেন। আপনারা জানেন যে পাকিস্তান সেনাবাহিনী এই কুর ব্যাপারে খুব বিশেষজ্ঞ। কিছু হলেই তারা একটি নির্বাচিত সরকার বা জনগণের সরকারকে হটিয়ে দিয়ে আর্মিকে ক্ষমতা নিয়ে আসে। তো আইএসআই খুব গোপনে বাংলাদেশে এসেছে 21শে জানুয়ারি, কিন্তু এখন এটা সবাই জেনে গেছে এবং আইএসআই এর ক্যান্টনমেন্টে তারা ফয়জুরের সাথে বৈঠক করছে, ফয়জুরকে ব্যাগ দিচ্ছে। সেনাবাহিনীতে যে সক্রেটিস মাহফুজের যে হুজি গ্রুপটা আছে, যে জঙ্গি গ্রুপটা আছে, তারা ফয়েজের সাথে এবং আইএসআই এরা মিলে একটা ষড়যন্ত্র পাকাচ্ছে। কিন্তু ক্যান্টনমেন্টের অধিকাংশ জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত অধিকাংশ জেনারেলই জেনারেল ওয়াকারের পক্ষে। এমনকি জুনিয়র অফিসাররাও অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, তারা সবাই তাদের জেনারেল ওয়াকার স্যারের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এবং এই যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে একটা ষড়যন্ত্র চলছে, এই বিষয়টি জেনারেল ওয়াকার নিজেও ওয়াকিবহাল আছেন এবং তিনিও এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন এবং তিনি সহ তার অনুগতরা চাইছেন এই জামাতি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরদের এই ষড়যন্ত্রটা ব্যর্থ করে দিতে। সো এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্টে খুব ক্রিটিক্যাল সময় অতিক্রম করছে এবং দেশবাসীকে অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। আমরা দেশের বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে জেনারেল ওয়াকারকেই সেনাপ্রধান হিসেবে দেখতে চাই এবং কোনো জামাতি লেফটেন্যান্ট জেনারেল নয়, এবং ইউনূসের ষড়যন্ত্রকে কোনো অবস্থাতেই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। তো আজকে এ পর্যন্তই।
আপনাদের জানি যে আপনারা অনেক টেনশনে আছেন। ক্যান্টনমেন্টের অবস্থাও খুব একটা ভালো নয়। কালকে ঢাকার রাস্তায় অনেক ট্যাঙ্ক বেরিয়েছিল। তো এই অবস্থায় আমরা আশা করি যে ইউনূসের অন্য অনেক ষড়যন্ত্রের মতো এই ষড়যন্ত্রটিও ব্যর্থ হবে এবং এই জামাতি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরের সেনাপ্রধান হওয়ার যে এই মুহূর্তের স্বপ্ন সেটি ব্যর্থ হতে বাধ্য। দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। শুক্রবার দিনগত রাতে এমন গুজবে সয়লাব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ রাতে একাই 3টি গুজব ছড়ান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। রাত 1টা 35 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, সব ভাগতেছে কেন? এর ঘণ্টাখানেক পরেই আরও একটি স্ট্যাটাস দেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক, যেখানে তিনি দাবি করেন সার্জিস আলম ব্যাংকক, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় এবং উপদেষ্টা আসিফ নজরুল দুবাই। অর্থাৎ তারা যে পালিয়ে গেছেন এমন ইঙ্গিত দিয়ে স্ট্যাটাসটি লেখা হয়। এর মাত্র 9 মিনিট পর আরও একটি স্ট্যাটাস দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা। এবার তিনি প্রশ্ন করেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কোথায়? এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তার ওই স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন 10,000-এর বেশি মানুষ। এদিকে ফেসবুকে এমন গুজব ছড়ানো এবং কোনো যাচাই বাছাই ছাড়াই সেগুলোকে শেয়ার করায় সমালোচনা ও হাস্যরসের শিকার হয়েছেন সিদ্দিকী নাজমুল আলম সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর কদর উদ্দিন শিশির সিদ্দিকী নাজমুল আলমের পোস্ট শেয়ার করে লিখেন, ভোর রাতে ঘুম ভাঙার পর টের পেলাম ঢাকার রাস্তায় কোনো মানুষ নেই, সবাই পালিয়ে গেছে শহর ছেড়ে। আমিও সকালে ঢাকা ছাড়ব। এদিকে নাজমুল ভাইয়ের সাথে জামাতে তাহাজ্জুদ আদায় শেষে ভোর 6টায় ধানমন্ডিতে ফুল দিতে যাবে বড়াপা। বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক শাহেদ আলমও। লিখেছেন, আপার লোকজনের নাকি রাতে ভালো ঘুম হয়নি, ঘটনা কি, কিছু কি মিস করলাম? আর এমডি মিনহাজুল ইসলাম নামের একজন সাধারণ ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, শেষ পর্যন্ত গুজবের ওপর থেকেও বিশ্বাস উঠে গেছে আমাদের। এবার বড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থায়, যা অতীতের 12টি সংসদ নির্বাচনের শাসন আমলের চেয়ে ভিন্ন হবে। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায়, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের শাসন ব্যবস্থা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংস্কারে হাত দেন, যার ফলে আগামীতে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে। সরকার প্রায় 11টি সংস্কার কমিশন গঠন করেছে। 3 মাস ধরে মতামত সংগ্রহ করে কয়েকটি কমিশন ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন যদি বাস্তবায়ন হয় তবে শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি কার্যকর ব্যবস্থা গড়তে দেশীয় সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ প্রতিবেদনে লেজুর ভিত্তিক সংগঠন নিষিদ্ধ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক না রাখার সুপারিশ রাখা হয়েছে। এছাড়া ইভিএম ব্যবস্থা বাতিল ও 40% ভোট না পড়লে পুনরায় ভোট গ্রহণের প্রস্তাব এবং না ভোটের বিধান প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও নতুন দলে নিবন্ধন শর্ত শিথিল, সদস্য তালিকা ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক এবং অপরাধ ও সাজাপ্রাপ্ত লোকদের দলে সদস্য হতে না পারা, দলীয় তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে আয় ব্যয়ের হিসাব দেওয়ার কথা বলা হয়েছে। প্রার্থী মনোনয়নপত্রের সাথে 5 বছরের আয়কর রিটার্ন জমা দেওয়া এবং মিথ্যা তথ্যের প্রধানে প্রার্থীদের বাতিল হওয়ার সুপারিশ করা হয়েছে। দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত 12টি সংসদ নির্বাচন হয়েছে। প্রত্যেক নির্বাচনে জয়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিরোধী পক্ষের। 12টির মধ্যে 4টি নির্বাচনে ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বাকিগুলো দলীয় ও সামরিক অধীনে হয়েছে। নির্বাচনের কারচুপির ক্ষেত্রে শেখ হাসিনা সবকিছুর ঊর্ধ্বে উঠেছিলেন। আওয়ামী সরকারের আমলে সবশেষ দামি নির্বাচন হিসেবে দেশ বিদেশে পরিচিতি পেয়েছে। প্রথম নির্বাচনেও শেখ মুজিবের বিরুদ্ধেও ব্যাপক কারচুপির অভিযোগ আছে। 2025 সনে আমাদের রাজনীতি কোন পথে এগুচ্ছে? আপনি যদি মাঠের চালচিত্র দেখেন, দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে দেখবেন যে 2025 সনের আগস্ট মাসের 5 তারিখে তারা নির্বাচন চাচ্ছে। এটি তাদের অফিসিয়াল বক্তব্য। আর মনে মনে তারা দাবি জানাচ্ছে, চিন্তা করছে, প্রতিজ্ঞা করছে এবং প্রস্তুতি নিচ্ছে যে কোনো মূল্যে 2025 সনের ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। এবং সরকার যদি গড়িমসি করে, সরকারের বিরুদ্ধে লড়াই, আন্দোলন, সংগ্রাম যা কিছু করা দরকার সব কিছু করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে। দ্বিতীয় যে দৃশ্য সেটি হলো বিএনপির বিপরীতে মাঠে যে সকল রাজনৈতিক দল রয়েছে, ছোট বড় সবাই, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে চাচ্ছে, বলা হচ্ছে যৌক্তিক সময়। এবং আরেকটা বিষয় বলা হচ্ছে যে সরকার যে সকল সংস্কারের কর্মকাণ্ড হাতে নিয়েছে, এই সংস্কার সম্পাদন এটি তারা করবে এবং এই কাজ করার পরে যখন নির্বাচনের উপযুক্ত সময় আসবে তখন সরকার নির্বাচন দেবে।
বিএনপির বাইরে বা বিএনপির বিরুদ্ধে এই মুহূর্তে যে সকল দল আছে সবাই এক বাক্যে এই কথাগুলো বলছেন। তৃতীয় আরেকটি যে কথা হচ্ছে এবং যেটা নিয়ে রাজনৈতিক বিরোধ সরকার এবং বিএনপির সঙ্গে প্রচণ্ড আকার ধারণ করেছে সেটি হলো স্থানীয় সরকারের নির্বাচন। তো স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা থেকে শুরু করে অন্যান্য যে সকল নির্বাচন রয়েছে সব মিলিয়ে সরকার চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলো করে ফেলতে, এবং বিএনপি কোনো অবস্থাতেই এই কাজগুলো করতে দিতে চাচ্ছে না। কেন চাচ্ছে না?